শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। চরিত্র ও ঘটনা সাহিত্যের প্রয়োজনে নির্মিত। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। 107 FM রেইনবো এটি সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ আমাদের নিবেদন ডক্টর সুচিস্মিতা দেবের লেখা কালিম্পংয়ে কেলেঙ্কারি। লেখিকার জন্ম 1956 সালে। সাহিত্যের জগতে লেখিকা হিসেবে আত্মপ্রকাশ 2015-তে। বাংলা ভাষায় প্রকাশিত নামকরা পত্রিকায় তাঁর লেখা গল্প পাঠক মহলে তাঁকে পরিচিতি এনে দিয়েছে। লেখিকার কয়েকটি উল্লেখযোগ্য বই চালচিত্র, নকশিকাথা, লাল দুর্গ, নীল আকাশ, নেলি রুজের রত্নহার ইত্যাদি। আজ গল্প স্বল্পতে শুনবেন ডক্টর সুচিস্মিতা দেবের লেখা রহস্য গল্প কালিম্পংয়ে কেলেঙ্কারি। গল্পের কথক রাজীব, সূত্রধার সৌমি, পুলিশ অফিসার মল্লিকার চরিত্রে দেবলীনা, অন্যান্য ভূমিকায় সুনন্দা, দেবারতী, বাসু, অপরূপা, সুদীপ্ত, উজ্জ্বল, অরিজিৎ, অভিপ্সা, আত্রেয়, অমরজিৎ, শ্রেয়া, অনির্বাণ ও মহুয়া। শুরু হচ্ছে রহস্য গল্প কালিম্পংয়ে কেলেঙ্কারি। উঠল বাই তো কটক যাই। শালমলির এমন বাই ওঠে মাঝে মধ্যেই। হাতিবাগানের সংসার যখন হাতির মতো দুঃসহ ভার সৃষ্টি করে, তখন তার পালাই পালাই রব ওঠে। মা মারা যাবার পর ব্যাংকের চাকরির একঘেয়ে জীবনে একদম একা হয়ে গেছে শালমলি। বন্ধু বলতে বাল্যসখী মল্লিকা। মল্লিকা শালমলিকে উৎসাহ দিয়ে বলে, কলকাতার কোল ঘেঁষে কত কায়দার রিসর্ট হয়েছে, উইকেন্ডে গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে আয়। আমার মতো পুলিশের চাকরির ঘূর্ণিঝড়ের জীবন তো আর তোর নয়। সেটা ঠিক। তার অভিভাবকদের বিয়ের আবদারও এখন বেকায়দা বুঝে লকআপবন্দি। তবে একমাত্র শালমলি হাল ছাড়েনি। স্কুলবেলার অভ্যাসে এখনও মল্লিকাকে বন্ধু বলেই শুধু ডাকে না, যথার্থই বন্ধু ভাবে। ট্রেনের টিকিটের প্রিন্ট আউট নাকের ডগায় দুলিয়ে শালমলি আবদারের হাসি হেসেছিল, বন্ধু চলো যাই পাহাড়ে। ভোর 6টায় ট্রেন ছাড়ল। ঝকঝকে বগি, দেয়াল জোড়া কাচের জানলায় চোখ রেখে আরামে শরীর ছেড়ে দিয়ে শালমলির উপর কৃতজ্ঞতায় ভরে ওঠে মল্লিকা। আমি না নিজেও বুঝিনি যে ছুটির জন্যে মনটা কিরকম একটা আকুপাকু করছিল আমার। ওফ, তোমাকে হ্যাটস অফ। কি করে যে ওই পোদ্দার বাবুকে রাজি করালে। সে আমি তোমার ওসি স্যারকে হেব্বি কনভিন্স করেছি। সোজা বলেছি, এই কাজ পাগলা মল্লিকাকে কিছুদিনের জন্য ঘাড় ধাক্কা দিয়ে আপনার থানা থেকে বার করে দিন তো স্যার। কি বলবো স্যার, একটা বয়ফ্রেন্ডও হলো না এতদিনে। এইসব বললে? আরও বললাম, আপনি তো স্যার চোর ডাকাত পিটিয়ে এসে রবীন্দ্রসঙ্গীতকে নিজেকে সর্বদা সুরে বেঁধে রাখেন। পুলিশের হাই স্ট্রেস চাকরিতে মনটাকে তরতাজা রাখার প্রয়োজন আপনি বুঝবেন স্যার। বাপরে, আসলে ওই গত বছর সল্টলেকের যে কেসটা, মানে ওই সন্তোষবাবুর যে খুনের কিনারা, সেটা তো সম্ভবই হয়েছিল পাকে চক্রে তোমার আমার প্রচেষ্টায়। আরে সেই থেকেই না ওই পোদ্দারবাবু তোমার ওপর বিশেষ প্রসন্ন। হলেই ভালো। তুমি তো নিজের জন্য মুখ ফুটে কখনো কিছু চাইবে না। ছাড়ো তো, এত সব বকর বকর না করে বাইরে তাকাও। হু হু করে ট্রেন ছুটছে। দুই বন্ধু তন্ময় চেয়ে থাকে। দেখতে দেখতে এসে পড়ে নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশন থেকে ছুটল তাদের ভাড়া গাড়িখানা। চটপটে ড্রাইভারটির নাম হীরা।
তিস্তা নদীর কোল ঘেঁষে চলেছে তারা। খানিক বাদেই আঁকা বাঁকা পথে পাহাড়ে উঠতে থাকে গাড়ি। শালমলি হঠাৎ লাফিয়ে ওঠে। কালিম্পং শহর দেখা যাচ্ছে। বাহ, হোমস্টের নামটি তো বেশ সুন্দর, পারিজাত। মল্লিকার চোখ গেটের সাইনবোর্ডে। এবার ড্রাইভারকে বিদায় দেয় মল্লিকা। হীরা, কাল ঠিক 10 বাজে আ জানা, ওকে? হীরা সম্মতি জানিয়ে গাড়িতে স্টার্ট দেয়। ওরা গেট পেরিয়ে ভেতরে ঢোকে। সিঁড়ি ঘুরে ঘুরে নিচে নামতে হবে দেখছি। আহা, পাহাড়ের কোলে ধাপে ধাপে খাপে খাপে ঘরগুলো জাস্ট। শালমলি মজা পাচ্ছে। 7টা বাজলেও এখন পাহাড়ি রাত গাঢ়। আহ, কি সুন্দর সাজানো। নিচে এসে মুগ্ধ হলো শালমলি। তবে পারিজাতের পরিপূর্ণ সুষমা ধরা দিল পরদিন সকালে। 2তলা থেকে নিচে এসে শালমলি বলে, কখন উঠেছ? এই তো খানিক আগে। কি ব্যাপার শালু, তুমি যে একেবারে হাঁ। হব না? বাপরে, কি সুন্দর, কি সুন্দর। লনটা কি সবুজ, কত রকমের ফুল। গাছগুলো লাগিয়েছে সাজিয়ে, যেন স্বর্গের বাগান। মালকিন সোফিয়া পাহাড়ি মেয়ে হাজির হয়ে কোকিল কণ্ঠে বললে, সুপ্রভাত, ঘুমিয়েছিলেন ঠিকঠাক? দারুণ। সুন্দর বাংলা বলেন তো আপনি? আরে আমি বাঙালি তো। কিন্তু কাঞ্চনজঙ্ঘা কই? আপনাদের বিজ্ঞাপনে তো লেখা ছিল। ইয়েস, ওই উত্তর পশ্চিম কোণটিতে সম্পূর্ণ শৃঙ্গটি স্পষ্ট দেখা যায়, কিন্তু পরিষ্কার আবহাওয়া চাই। আর এখন তো পরপর 3 দিন আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিরও প্রেডিকশন রয়েছে। এবার দেখুন ইফ লাক ফেভার্স। ও মা, সে কি? কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই তো ছুটে আসা। চলো তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সদ্ব্যবহারে এগোই। আহ, যা সুগন্ধ ছড়াচ্ছে না। চলো চলো চলো। কটেজটিতে ইতিমধ্যে 2 জোড়া কপোত কপতি ভোজন এবং কুজন মগ্ন। কথা বলার ভাষা আর তার টোন শুনে মালুম হচ্ছে এরা বাংলাদেশি পর্যটক। খাবার ব্যাপারে মেয়ে দুটো রাগঢাক রাখলেও ছেলে দুটো কিন্তু জমিয়ে সাটাচ্ছে। সত্যি? হোটেল তো নয়, এ হলো হোমস্টে। এই, খাবার কম পড়ে যাবে না তো? উফ, এখনো তোমার সন্দেহ? হ্যাঁ রে, তোয়ালে দেবে তো? হ্যাঁ রে, ঘরে টিভি আছে? যেন টিভি দেখতেই তুমি মাইলের পর মাইল ঠেঙিয়ে পাহাড়ে এসেছো। আসলে লাইফে প্রথমবার হোমস্টে, তবে আপাতত পারিজাত জিন্দাবাদ। এই সময় 3টি মেয়ে ও 2টি ছেলে এসে পড়ল দুলকি চালে, সপ্রতিভ, বেশবাসে আধুনিক। শালমলি খাওয়ার ফাঁকে অভিযোগ শানালো, অফ সিজনে আরেকটু ফাঁকা থাকবে ভেবেছিলাম, কোথায় কি। তা তোমার গোয়েন্দা ইনস্টিংক্ট কি বলছে? এরা সবাই বন্ধু বান্ধব নাকি স্বামী স্ত্রী? বিদেশিরা 2 জোড়া স্বামী স্ত্রী। আর ওই যে নতুন শাখাপলা এই রোগা মেয়েটা সদ্য বিবাহিতা, সম্ভবত মধুচন্দ্রিমা। আরে কাল অনেক রাতে ওই টঙে উঠে বরকে নিয়ে ফিল্মি স্টাইলে জবরদস্ত ফটো সেশন চলেছে। টং? ইয়েস ম্যাডাম, দ্যাট ট্রি হাউস। রাতেই দেখেছিলাম। আমি আগে ট্রি হাউস কখনো দেখিনি। আমি তো সকালবেলা উঠেই ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে ওপরে গেলাম। ফ্যান্টাস্টিক ভিউ, একেবারে না ছবির মতো জানো। আমি বাবা উঠছি না, বারান্দার রেলিংটা কোমর অবধি। কিন্তু প্রেমের জন্য একেবারে আদর্শ স্থল। 2 জনের বসার মতো বেঞ্চও আছে। বাচ্চা কাচ্চারা কিন্তু পড়ে যেতে পারে। আরে সেই জন্যই তো একা 10 বছরের নিচের শিশু আর রাত 8টার পরে বড়দেরও ওঠা স্ট্রিক্টলি নট অ্যালাউড। এই যে বললে হানিমুনিরা উঠেছিল, সেটাই তো, নিয়ম ভাঙলে তো মুশকিল। নিয়ম? নিয়মের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটাই চোর পুলিশ খেলার মতো। 5 জনের গ্রুপের লম্বা খানিক পুরুষালী গোছের মেয়ে তানিয়া তরমুজে কামড় দিয়ে বলে ওঠে, আমি ভাই গন্ডা গন্ডা মনস্টারি দেখতে পারবো না, ভেরি বোরিং। তাছে চল তিস্তা থেকে ঘুরে আসি। দাড়িগোঁফওয়ালা দীর্ঘকায় রোদে পোড়া ছেলে রণজয় অবাক। বলছিস কি? আরে বুদ্ধিস্ট রিলিজিয়ানের একটা ঘাঁটি কালিম্পং। দূরপিন, জ্যাংধকপালরি, সাক্ষ্য মোনাস্ট্রি, জ্যান্ত ইতিহাস সব দেখবি না?
5 বছর ইতিহাস পড়া, রিসার্চ, তারপর ছাত্র ঠেঙানো, এনাফ। আমি ভাই খোলা হাওয়ায় অক্সিজেনে বুক ভরতে এসেছি। ফর্সা বেঁটে ছেলেটি, যাকে সুমন বলে ডাকছে বন্ধুরা, মেয়েদের হাতে হাতে চা কফি সরবরাহের ফাঁকে ফিচেল হাসল। শুধুই অক্সিজেন তানিয়া? দাড়িগোঁফের সঙ্গে তানিয়ার কি চকিত দৃষ্টি বিনিময় হল। শালমলি মল্লিকাকে ভুরু কুঁচকে শাসন করে। ওদেরই গিলবে নাকি খাবেও? পোহা যে মিয়ে গেল। সত্যি মল্লিকার নজর অভ্যাসবশত পুলিশি সার্চ লাইটের মতো ঘুরছিল। নতুন মানুষগুলিকে খুঁটিয়ে পর্যবেক্ষণের মধ্য দিয়ে সে সম্পর্কের সুতো জুড়ছিল আর ছিঁড়ছিল। বললে, পেটে ছেলে মেয়ে দুটো কাপল, তবে বিয়ে হয়নি। কি করে বুঝলে? আরে মহিলাদের হুকুম তামিল করায় সুমনের উপর প্রেমিকার গোসা হয়েছে। মৃদু আপত্তিও জানিয়েছে। প্রেমিকার নাম জেনেছি, রনিতা। সুমন রনিতাকে গোপনে ঠোনা মেরে বলেছে, বিয়ের আগেই বৌদের মতন বোরিং হয়ে যাচ্ছিস। তুই বললো? আধুনিক প্রেমালাপ। 5 বন্ধুর আধিপত্যে কোণঠাসা বাংলাদেশি পর্যটকেরা রণে ভঙ্গ দিলে শালমলীয় খাওয়ার শেষে ফেলুদা মার্কা গাম্ভীর্যে বলে, তানিয়া ইতিহাসের শিক্ষক, পাখিরা ছাড়ো তো, বেকার মাথা না ঘামিয়ে চলো আমরা বরং স্নান টান করে তৈরি হয়ে নিই। হীরাও এসে পড়বে। ওই বৌদ্ধ মঠগুলো দেখবো কিন্তু, আর ওই ম্যাকফার্লেন মেমোরিয়াল চার্চটাও দেখতে হবে। 1891 সালে তৈরি। জানো, ম্যাকফার্লেন ছিলেন কালিম্পংয়ে আসা প্রথম ধর্মপ্রচারক। দাড়িওয়ালা বোধহয় শুনেছিল মল্লিকার শেষের উচ্চকিত কথাগুলো। ফস করে বলল, চার্চটা দারুণ। এছাড়া সেন্ট টেরেজা ক্যাথলিক চার্চটাও দেখবেন। এটার আঙ্গিক বৌদ্ধ মঠের মতো অদ্ভুত। আপনারা কলকাতার? হ্যাঁ, আমি মল্লিকা, আর এ আমার স্কুল ফ্রেন্ড শালমলি। আমরাও কলকাতার, স্কুল না তবে কলেজ ফ্রেন্ডস। আমি তানিয়া। পুরুষালী চেহারার তানিয়া বাকিদের পরিচয়ও দিল। বেঁটে ফর্সা সুমন, দাড়িওয়ালা রণজয়, শ্যামলা বেঁটে রনিতা, আর অপরূপা ঈশিতা। হাসি মুখে কেউ হাই করল, কেউ করল নমস্কার। মল্লিকার মনে হল সুন্দরী ঈশিতার গালে টোল পড়লেও হাসিটা আড়ষ্ট, দৃষ্টি আনমনা। আলাপ করে ভালো লাগলো, আশা করি আবার দেখা হবে বলে মল্লিকারা লন পেরিয়ে নিজেদের ঘরের দিকে হাঁটা মারলে শালমলি বলল, এই ঈশিতা কি বোবা? বোবা নয়, তবে চিন্তিত নিঃসন্দেহে। মল্লিকা সকাল 8টা অবধি কম্বলের ওমের সুখ কামড়ে বিছানায় পড়েছিল। পুলিশের চাকরিটির কৃপায় এসব বিলাসিতা পুরোপুরি ভুলতে বসেছে সে। শালমলির এখনো নাক ডাকছে ফুরুত ফুরুত। কাল প্রচুর হাঁটাহাঁটি, চড়াই উতরাই, ওঠানামা গেছে। মরার মতো ঘুমিয়েছে দুজনেই। ফ্রেশ হয়ে বাইরের বারান্দায় দাঁড়াতেই চক্ষু চড়ক গাছ মল্লিকার। আরে ব্যাপার কি? নিচের লনটা থই থই করছে খাঁকি রঙা পুলিশে। ছোটাছুটি করছে বিপর্যস্ত আতঙ্কিত সোফিয়া এবং স্টাফরা। গোল টেবিলটা ঘিরে বসে আছে কালকের সেই কলেজ ফ্রেন্ডরা। উদ্বিগ্ন বাংলাদেশিরা পর্যন্ত আজ ব্রেকফাস্টের সদ্ব্যবহারে অমনোযোগী। চার মাথা এক করে গুজগুজ ফুসফুস চালাচ্ছে। কি ব্যাপার? মল্লিকা দরজাটা টেনে সরসরিয়ে সিঁড়ি বেয়ে লনে নামে। কি হয়েছে সোফিয়া? অ্যাক্সিডেন্ট! একজন ট্রি হাউস থেকে খাদে পড়ে মারা গেছে। মাই গড! রাতে ওঠা বারণ জানে, তবু। সে কি গেস্ট? ওই যে 5 জনের গ্রুপটা, তারই। মল্লিকা ঘাড় ঘোরায়। কিন্তু নেই কোনজন? ও, সে সুন্দরী মেয়েটা, কি যেন নাম? ঈশিতা। ঈশিতা নেই। মল্লিকা গভীর শ্বাস টেনে নিজেকেই বলে, কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। তারপর 4 বন্ধুর কাছে এসে দাঁড়ায়। একটু বসতে পারি? নো রেসপন্স। মৌনং সম্মতি লক্ষণম ধরে নিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তানিয়া আর রনিতা কান্নাকাটি করছে স্পষ্ট। রণজয়, সুমন স্তব্ধ।
না মানে আমি শুনলাম সবটা, ভেরি স্যাড। আচ্ছা, কখন ঘটলো? কেউ উত্তর না দিলে রণজয় নিচু স্বরে বলে, রাতেই হবে। আপনাদের মধ্যে কে প্রথম টের পেলেন? সকালে সোফি আমাদের জানায়। আচ্ছা, ওই মেয়েটি মানে ঈশিতা, উনি কি একা শুয়েছিলেন? মেয়েরা 3 জন এক ঘরে। বলেই সুমন চোরা দৃষ্টিতে রনিতাকে ছুঁয়ে গেল। মল্লিকা টের পেল। আপনারা কেউ টের পাননি ঈশিতা রাতে বেরিয়ে গেল? কোথায় আর পেলাম। দীর্ঘশ্বাস ফেলল রনিতা। ডোন্ট মাইন্ড, বলছিলাম এটা কোনোভাবে সুইসাইড হতে পারে কি? না মানে বাচ্চা তো নয় যে পড়ে যাবে। যা, এটা হতেই পারে না। সুইসাইড কেন করবে? আজ বাদে কাল যার বিয়ে। বিয়ে? মল্লিকা অজান্তেই রণজয়কে দেখে। রণজয় ভুরু কুঁচকে চেয়ে আছে অন্যদিকে। সুমন মৃদু আপত্তি তোলে এবার। আপনি কেন এত প্রশ্ন করছেন? না, আপনাদের আপত্তি হওয়াটা স্বাভাবিক। আসলে আমার আইডেন্টিটি কার্ডটা ঘরে। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের সল্টলেক ব্রাঞ্চের ইন্সপেক্টর। সকলেই তটস্থ হলে রণজয় এক পলক দেখে মল্লিকাকে। সুমন তবু আপত্তি জানায়। আপনার নাক গলানো কেন? কালিম্পং ফোর্সই তো এসেছে। হ্যাঁ জানি, আসলে কালই তো আপনাদের সঙ্গে আলাপ হলো, আর আজ এত বড় একটা বিপদ। আমাকে কিন্তু আপনারা বন্ধু ভাবতে পারেন না, মানে পুলিশ তো জেরাটেরা করবে আপনাদেরও, সেটা ফেস করাটা কিন্তু খুব একটা সহজ নয়। জেরা? যাব বাবা। শুনুন ম্যাডাম, মোদ্দা কথা ঈশিতা পড়ে গেছে, এখানে আমরা কোথায়? আচ্ছা, ঈশিতার ভার্টিগো ছিল না? হ্যাঁ ছিল তো, মনে নেই? সেই ইমামবাড়ার ব্লক টাওয়ারে উঠে মাথা ঘুরে গিয়েছিল ওর। রনিতা মনে করায়। তানিয়া চুপ, পাথর একেবারে। মাঝে মাঝে কয়েক ফোঁটা জল গড়িয়ে নামছে ওর গাল বেয়ে। মল্লিকা চেষ্টা করে সহজভাবে ওদের আলোচনায় ঢুকে পড়তে। ও আচ্ছা, এই ভার্টিগোর কথাটা কিন্তু অবশ্যই পুলিশকে জানাবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটু খুঁজে দেখুন কোথাও যদি কোনো সুইসাইড নোট পাওয়া যায়। একটা মানুষ তো আর হাওয়া লেগে পড়ে যেতে পারে না। আপনাকেই তো বলা হলো, আপনিই তো পুলিশ। তানিয়া এতক্ষণে মৌনব্রত ভাঙে। দেখুন ম্যাডাম, আমার উপর তো এই তদন্তের ভার নেই। আমি শুধু আপনাদের প্রয়োজনীয় পরামর্শটুকুই দিতে পারি। পুলিশ তো আত্মহত্যা এমনকি খুনের প্রসঙ্গও হয়তো আনবে। প্রায় সমস্বরে ওরা চেঁচিয়ে ওঠে। ডেফিনেটলি, এটা তো একটা অস্বাভাবিক মৃত্যু না, কাজেই তদন্ত তো হবেই। পোস্টমর্টেম, ভিসেরা রিপোর্ট, এই সব কিছু থেকেই প্রকৃত কারণটা বেরোবে। চার মূর্তির তানিয়া বাদে বাকিরা দৃশ্যত শঙ্কিত। তানিয়ার সঙ্গে কি অন্তরঙ্গ বেশি ছিল? শোকের প্রকাশ যেন সেটাই বলছে। বাংলাদেশিরা গুটি গুটি পায়ে হাজির হয়েছে। একজন বলে, দিদি আপনি নাকি পুলিশ, একটু কন তো, আমরা কি ফাঁসা গেলাম? আমাকে কি এখান থেকে যাইতে দিব না? হ্যাঁ, তেমনটাই তো মনে হচ্ছে। বাস্তবিকই টুরিস্ট স্পটে আটকে যাওয়ার মতো বিড়ম্বনা আর হয় না। আমাকে কাল দার্জিলিংয়ে যাওয়ার কথা, কি মুশকিল বলেন তো। কালিম্পংয়ে কেলেঙ্কারি বাঁধবো কে জানতো। বলতে বলতে বেজার বাংলাদেশিদের প্রস্থান। এমন সময় চার মূর্তি যেন ভূত দেখল। লন পেরিয়ে যে ছেলেটি হেঁটে আসছে সে বেশ স্বাস্থ্যবান, সুদর্শন, তবে এই মুহূর্তে এলোমেলো বটে। আরে মধুজিৎ কোথা থেকে এলো? রনিতার রুদ্ধস্বর। এই মধুজিৎকে? ঈশিতার ফিয়ন্সে। বলতে বলতে মধুজিৎ এসে চেয়ারে শরীরের ভার ছেড়ে ডুকরে ওঠে। হোয়াট দ্য হেল, এটা কি করে হলো? তার চোখ দুটি জবা ফুলের মতো লাল, মুখে কালি মারা। খবর পেয়ে এত তাড়াতাড়ি কলকাতা থেকে এলে কিভাবে? সুমনের বিস্মিত প্রশ্ন। মধুজিৎ মুঠিতে চুল খামচে ধরে মাথা ঝাঁকায়। আমি আসলে কাল এসেছি। বাইকে কলকাতা থেকে রওনা দিয়ে
রাত 10টার পরে পৌঁছে গেছি এখানটায়। অ্যানেক্স বিল্ডিংয়ে লুকিয়েছিলাম, ভেবেছিলাম সকালে ঈশিতাকে আপনাদের সবাইকে চমকে দেব। এত কাণ্ড করে এসে অবশ্যই সকলকে যথেষ্ট চমকে দিয়েছেন, এবং হয়তো নিজেও চমকেছেন তার থেকে বেশি। আসলে কি জানেন তো, আপনার এই লুকোচুরি খেলাটায় রহস্যের জটটা নিঃসন্দেহে আরও খানিকটা পাকালো। মল্লিকা শালমলিকে নিয়ে খাদের দিকে হাঁটা দিল। কি বিপদ হইল? খেদোক্তিটি ঢাকাইয়া পোলা বাদশার, তার বউ সোনালি, সদ্য বিবাহিত শালী রূপালী ও ভাইরা ভাই মদনও বেকায়দায় ফেঁসে গিয়ে ফুঁসছে। মল্লিকা ওদের বোঝায়, দেখুন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। পুলিশি নিষেধাজ্ঞায় পারিজাত ছেড়ে এখন কিন্তু কোনো গেস্টই কোথাও যেতে পারবেন না, কারণ পতনজনিত কারণে ঘাড় ভেঙে ঈশিতার মৃত্যু ঘটলেও পোস্টমর্টেম বলছে মেয়েটির মুখে, হাতে, গলায় নখের আঁচড়ের ক্ষত রয়েছে। আর ধস্তাধস্তির সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর পুলিশি জেরায় এটাও কিন্তু পরিষ্কার হয়েছে যে এই ক্ষতচিহ্নগুলো বন্ধুরা আগে দেখেনি। সুতরাং বুঝতেই পারছেন, খুনের সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। আমারে কেন আটকাইলো? ওনার সঙ্গে গুলান রে জিগা গিয়া। অবশ্যই পুলিশের সার্চ লাইটের আওতায় এসেছে 4 বন্ধু এবং আগন্তুক হবু বরটি। তবে বিদেশিরাও জিজ্ঞাসাবাদে বাদ যাবে না। দেখুন, এই মৃত্যুটা তো স্বাভাবিক লাগছে না। আমি আপনাদেরকে বলছি, প্লিজ একটু কোঅপারেট করুন, কেমন? কলকাতা থেকে ঈশিতার শোকস্তব্ধ আপনজনেরাও তো এসে পৌঁছেছেন। অ্যাটলিস্ট ওদের কথাটাও একবার ভাবুন। প্লিজ একটু কোঅপারেট করুন সকলে। ঘরে এসে মল্লিকা দেখে শালমলিও আপাতত অবসাদে শয্যাশায়ী। বেড়ানোর নিকুচি করেছে বলে সে পাশ ফিরে শুল। এমন সময় দরজায় টোকা। সুমন, ম্যাডাম, একটু কথা ছিল, মানে গোপনে আর কি। অগত্যা শালমলি বেজার মুখে ঘর ছাড়ে। ম্যাডাম, আমি পুলিশকে বলিনি, কাল রাতে আমি একটু কেলো করেছি। ওই মেয়েদের বড়সড় স্যুটে আফটার লাঞ্চ আমাদের একটা আড্ডা চলছিল। রনিতার সঙ্গে আমার একটু মন কষাকষি হয়েছিল। অন গড, ঈশিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ম্যাডাম। আমার চাকরি নেই, রনিতার বাড়ি থেকে অন্য জায়গায় সম্বন্ধ করছে, তাই বলতে পারেন। তাই রনিতা আমাকে গাল দিল, আমিও রেগে গেলাম, ব্যাস ঝগড়াঝাটি হলো। তারপর রণজয় ঘুম পেয়েছে বলে ঘরেই চলে গেল। আমি ভাবলাম ড্রয়িং রুমে একটা বড় সোফা রয়েছে, এখানেই রাত কাটিয়ে দেব। আসলে রনিতার মান ভাঙানো সহজ নয়। বেশ, তারপর শেষমেশ অনেক কষ্টে রনিতাকে শান্ত করে দুজনে খানিকক্ষণ টিভি দেখলাম। আর বাকি দুজন? ওরা খাটে শুয়ে গল্প করছিল। তারপর আমি বোধহয় ঘুমিয়ে পড়তে রনিতা বেডরুমে চলে যায়। তখন কে জানতো বলুন যে কালিম্পংয়ে এসে এরকম একটা দুর্ঘটনার কবলে পড়ব। ম্যাডাম, বলছি, এটা আত্মহত্যা নাকি খুন? কি হতে পারে? দেখুন, এখনো পর্যন্ত তো কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। আপনি সব সত্যি বলছেন তো? না, মানে ঈশিতাকে নিয়ে রনিতার সঙ্গে আপনার কোনো মন কষাকষি হয়নি তো? দেখুন, সরাসরিই বলি, মানে কোনো ত্রিকোণ প্রেম টেমের চক্কর নেই তো? যা কি যে বলেন, ঈশিতা তো আকাশের চাঁদ, বেকার বেকার আমাকে পাত্তা দেবে কেন? তবে হ্যাঁ, ভালো বন্ধু ছিল। আপনাকে তাহলে একটা কথা বলেই ফেলি। এই যে ত্রিকোণ প্রেম বললেন, রণজয় হ্যান্ডসাম বড়লোকের ছেলে, হিস্ট্রিতে আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার তো আকাশে হাত বাড়াবার অধিকার একেবারে 16 আনা। আর ঈশিতাও না সত্যি ওকে খুব ভালোবাসত। অথচ বিয়ে করছিলেন মধুজিৎকে। স্ট্রেঞ্জ। কি আর বলবো, তানিয়াও আবার রণজয়ের প্রেমে হেড ওভার হিলস। ত্রিকোণ প্রেমের চক্করের গেরো ম্যাডাম। আচ্ছা। ঈশিতা আর তানিয়া তো একই পাড়ার মেয়ে, একেবারে ছোটবেলার বন্ধু। সম্ভবত রণজয়কে নিয়ে মন কষাকষি ছিল দুজনের। আর রণজয় ওর কাকে পছন্দ ছিল? কাকে আবার, খুব স্বাভাবিকভাবেই ঈশিতার দিকে কাঁটাটা হেলেছিল। তবুও মধুজিৎকে বিয়ে করতে চাইলেন কেন ঈশিতা? কি করে বলি, জটিল অঙ্কের হিসেব ম্যাডাম, আমি ছোটবেলা থেকেই এসব মেলাতে পারি না। রনিতা ও মল্লিকার সঙ্গে গোপন বৈঠকে
একই কথা বলল। রাতে সুমনের সঙ্গে ঝগড়া হলো। অন গড, আমি তারপর ঘুমিয়ে পড়ি। আমি একদম নির্দোষ। পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করতে রাজি। আচ্ছা, এই যে রণজয়, উনি কি ঈশিতার এই বিয়েটা সহজে মেনে নিয়েছিলেন? রণজয় খুব চাপা স্বভাবের ছেলে। ওর রাগ দুঃখ বোঝা কঠিন। কি যে ওর মনে ছিল বুঝলামই না। আর বাবা মা বললেই ঈশিতা রণজয়কে ফেলে মধুজিৎকে বিয়ে করে ফেলবে। সেটাও অদ্ভুত। আপনার কি ধারণা, ঈশিতা কি এই ধরনের মেয়ে ছিলেন? একেবারেই না, বরং একটু কনজারভেটিভ ছিল বলবো। ঈশিতার পেছনে অনেক ছেলেই থাকতো, কিন্তু ঈশিতাকে পাত্তা দিতে দেখিনি। রণজয়ের ব্যাপারেও ও সিরিয়াসই ছিল, তবু বিয়েতে কি অসুবিধা ভেঙে বলেনি কখনো। মল্লিকা ভাবল, আপাত দৃষ্টিতে তো 5টি বন্ধুকে কেমন মাখো মাখো লাগছিল, অথচ ভিতরের হাল ফাটলে টালমাটাল। তানিয়াকে রনিতাই ঠেলে ঠুলে মল্লিকার কাছে পাঠালো। তানিয়া এখনো পাথর। আসুন, প্লিজ বসুন। দেখুন, আই এম সরি। আমি এটা জেনেছি যে ঈশিতা আপনার ছোটবেলার বন্ধু ছিলেন। আসলে আনফর্চুনেটলি আমরা সকলেই তো আটকে পড়েছি, তাই এই তদন্তটার একটা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। বলতে পারেন সেটার আশাতেই আমি একটু ব্যক্তিগতভাবে এই কেসটা বুঝতে চাইছি। আমি একটা কথা বলি, আপনারা কিন্তু আমাকে আপনাদের নিজস্ব গোয়েন্দা মনে করতে পারেন, এবং এটা ভেবে একদম খোলাখুলি যা মনে হচ্ছে আমাকে বলতে পারেন। তানিয়া বেশ খড়খড়ে ভাবে বলে, খোলাখুলি করাটা পুলিশের কাজ, তাদের চোখ কান নেই। ওই যে মধুজিৎ লুকিয়ে রাতে এসে গা ঢাকা দিয়ে রইল কেন? ভাবি বউকে সন্দেহ? পুরনো প্রেমিক রণজয়ের সঙ্গে কালিম্পংয়ে এসে আবার না জানি কি করছে। নির্ঘাত গোপনে সেটাই জানতে এসেছিল এবং প্রমাণও পেয়েছিল। প্রমাণ পেয়েছিল? পুলিশকে বলিনি। সেই রাতে ঈশিতা রণজয়ের নির্দেশে চুপি চুপি বাইরে গিয়েছিল। সে কি? এ কথা আপনি পুলিশকে বলেননি কেন? ভয় করছিল। কি আশ্চর্য! এইটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। আচ্ছা ঠিক আছে, আপাতত আমাকে সবটা খুলে বলুন। আচ্ছা, সুমন উনি কি আপনাদের সুইটে ঘুমিয়েছিলেন? হ্যাঁ। তারপর কি হলো? আমরা অন্ধকারে শুয়ে খানিকক্ষণ গল্প করলাম। তারপর ঈশিতা বলল, চল এবার ঘুমাই। বেশ খানিকক্ষণ বাদে হঠাৎ টুংটুং করে ঈশিতার ফোনে পরপর মেসেজ এলে ও উঠে বসে উত্তেজিতভাবে মেসেজ লিখতে লাগলো। আপনি তখনও ঘুমোননি? না, গল্পে গল্পে মাথা গরম হয়ে গিয়েছিল। ঈশিতা ভেবেছিল আমি ঘুমোচ্ছি। ও সন্তর্পণে একটা জ্যাকেট চাপিয়ে নিঃশব্দে পা টিপে টিপে বিড়ালের মতো বেরোলো। ওর ভাবভঙ্গিতে আমার কেমন সন্দেহ হলো। আমিও বেরোলাম বারান্দায়। ঈশিতাকে দেখলাম লন পেরিয়ে খাদের দিকে যেতে। আপনি দেখলেন? মানে অমাবস্যার অন্ধকারে দেখা গেল? টুনি বাল্বের আলোয় দেখলাম ট্রি হাউসের নিচে রণজয় দাঁড়িয়েছিল। রণজয়? হ্যাঁ, অন্ধকারেও আকৃতিটা তো বোঝা যায়। তাছাড়া সুমন্ত রুমে। মধুজিৎ নয় কেন? মধুজিৎ? মধুজিৎ সে যে এসেছে আমি তো তখন জানতামই না। অর্থাৎ আপনার ধারণায় রণজয় মেসেজগুলো করেছেন, তাই তো? অবশ্যই, এবং ঈশিতাকে ডাকে। তা রুমে ডাকলেই তো পারতেন। হঠাৎ ঠেঙিয়ে ট্রি হাউসে উঠলেন কেন? বারে, দুজনের শেষ রোমান্টিক সফরে ট্রি হাউসটাই তো স্বর্গ। স্বর্গই বটে। তারপর স্বর্গের সিঁড়ি বেয়ে উঠলেন দুজনে? উঠল, এবং রণজয় ঈশিতা কাছাকাছি বসে খানিকক্ষণ কথা টথা বলল। দূরে ওই গাছের ডালপালার ফাঁক দিয়ে এগুলো আপনি দেখতে পেলেন? বারান্দার কোনায় গিয়ে দেখুন দেখা যায় কিনা। বেশ, তারপর দুজনের মধ্যে কোনো ধস্তাধস্তি হলো? না না। আপনি কি ধাক্কা দিতে দেখলেন? না না, রণজয় তারপর একাই নামলো। আচ্ছা, মধুজিৎ তো তখন এসে গিয়েছিল তাই না? তাহলে এমনও তো হতে পারে যে বারান্দা থেকে মধুজিৎ ওদের দেখে রেগে যায় এবং রণজয় নেমে এলে ট্রি হাউসে উঠে ঈশিতাকে ধাক্কাধাক্কি করে ফেলে দেয়। দেখুন, মধুজিতের রুমের সংলগ্ন বারান্দায় সেদিন সকালে কিন্তু প্রচুর পোড়া সিগারেটের টুকরো পাওয়া গেছে।
মধুজিতের নিজস্ব ব্র্যান্ড। পুলিশি অনুমান সে হয়তো রাতে কোনো সময় কিছুক্ষণ বারান্দাতেই ছিল। অতএব আপনার অনুমানটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তবে মেসেজগুলো তো মধুজিতও করতে পারতেন, কি পারতেন না? যা, সেটা কি করে হয়? তবে বাইক চালিয়ে এত দূর গোপনে এলো কেন মধুজিৎ? লুকিয়ে থেকে সকালবেলা সকলকে চমকে দিতে? তেমনটাই তো বললো, তাই না? সেও বটে। আপনি কখন ঘরে এলেন? রণজা নেমে আসার পরপরই ঘরে ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। ইস, কেন যে ঘুমালাম! ঈশিতার ঘরে ফেরা অবধি তো জেগে থাকতে পারতাম। আপনি তো আর বোঝেননি কি করতে চলেছে। বাই দ্য ওয়ে, আপনি কাঁদছিলেন কেন? বুঝলাম রণজয় এখনও ঈশিতাকে ভালোবাসে। আমাকে দেখতে ভালো না, রণজয় আমাকে কখনো পাত্তা দেয়নি, অথচ আমি ওকে ভালোবাসি ভীষণ। এই জীবনে রণজয়কে আমার পাওয়া হলো না। মধুজিৎ ঈশিতার বাবার বন্ধুর ছেলে। পারিবারিক বন্ধুত্বকে ওদের বাবা মায়েরা আত্মীয়তায় পরিণত করতে চাইলেন। রণজয় খেয়ালি, মেজাজি। তুলনায় মধুজিৎ আকর্ষণীয়, মাল্টি ন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট, জিম করা শরীর, অস্ট্রেলিয়া সেটেল করবে। লোভে পড়ে গেছিল ঈশিত। আপনি পড়ান? কলেজে। আর রণজয়? রিসার্চ করছে। এশিয়াটিক সোসাইটি মুম্বাইতে যোগ দেওয়ার কথা। এত সব ব্রাইট ছেলে মেয়ে আপনারা, কি যে একটা বিশ্রী ঝামেলায় ফেঁসে গেলেন। রণজয়কে বলেছিলাম সারা জীবন ওকে আগলে রাখতে চাই। ও মুম্বাই যাবার আগে চেয়েছিলাম আমাদের বোঝাবুঝিতে শিলমোহর পড়ুক। তাই রনিতা বলতেই এই ট্রিপটায় রাজি হই, রণজয়কেও রাজি করাই। তাহলে এর মধ্যে আবার ঈশিতাকে টানলেন কেন? কলেজ লাইফ থেকে 5 জনে ট্রিপ করে অভ্যেস। ভেবেছিলাম সামনের মাসে বিয়ে, ঈশিতা রাজি হবে না, কিন্তু ও উৎসাহ দেখালো। আচ্ছা, মাথা ঘুরেও তো ঈশিতা পড়ে যেতে পারে। উঁচুতে উঠলে মাথা ঘুরত ওর। যেতে যেতে বলে গেল তানিয়া। সে সম্ভাবনাও যে আছে স্বীকার করে মল্লিকা। পরদিন মল্লিকাকে চিন্তিত দেখে শালমলি বলে, কিছু বুঝলে? খানিকটা তো বুঝেছি। আসলে তানিয়ার বয়ান অনুসারে পরপর ঘটনাগুলোকে সাজানোর চেষ্টা করছি, কিন্তু মেয়েটার কথার সত্যতা যাচাই করা যাচ্ছে না। আসলে লনে তো সিসিটিভির সংখ্যা এত কম। তাছাড়া দেখো, এই ট্রি হাউসে মানে গেস্টদের স্বাধীনতার স্বার্থে কোনো সিসিটিভি রাখা হয়নি। সমস্যাও অনেক, খুবই জটিল শালু। ঈশিতার মোবাইল ফোনটাও যদি পাওয়া যেত, তাহলে অন্তত ওই মেসেজের একটা রহস্যের কিনারা করা যেত। সে রাতে রণজয় না মধুজিৎ কে মেসেজ করে? আদৌ কি কেউ মেসেজ করেছিল? সেদিন রাতে ট্রি হাউসে কোনো পুরুষের সঙ্গে কি ঈশিতার ঘনিষ্ঠতা হয়েছিল? তানিয়া কি সবটা সত্যি বলছে? সব একেবারে ঘেটে ঘ হয়ে আছে শালু, খুব জটিল। রণজয় নিজে থেকে আসেনি, ওকে এক ফাঁকে ঘরে ডেকে নেয় মল্লিকা। আসুন, প্লিজ বসুন। দেখুন রণজয়, এটা তো বুঝছেন যে পুলিশের সন্দেহের তালিকায় আপনার নামটাই কিন্তু সব থেকে ওপরে। আর এই তদন্তের চাবিকাঠি ঈশিতার ফোনটা। ওটা উদ্ধার হলে মনে হয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে। পুলিশকে আমি সে কথা জানিয়েছি। ফোনটা কেউ লুকিয়ে রেখেছে এমন সন্দেহ কিন্তু অমূলক নয়। আপনি যদি ঈশিতার ফোন সম্পর্কে কিছু জানেন, তাহলে প্লিজ আমাকে সেটা বলুন। না না, আমি কিছুই জানি না। আচ্ছা, আপনি মাঝরাতে মেসেজ করে ঈশিতাকে ট্রি হাউসে ডেকেছিলেন কেন? আমি? কি বলছেন? আমার কি মাথা খারাপ? একে মাঝরাত, তাই ঈশিতার ভার্টিগো। একজন পুরুষের সঙ্গে ঈশিতা মধ্যরাতে ট্রি হাউসে বসেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেটা কি আমার জানার কথা? ঈশিতা মধুজিতের বাগদত্তা। আমি
নিজেকে একজন ভদ্রলোক বলেই মনে করি। আপনার কি কাউকে সন্দেহ হয়? সুমন নয়, তবে মধুজিৎ তো ততক্ষণ এসে গিয়েছিল, ওরা একসাথে ঘোরাঘুরি করতেই পারে। আচ্ছা, আপনার সঙ্গে কি ঈশিতার প্রেম ছিল? বন্ধুত্ব, তারপর পারস্পরিক ভালো লাগা ছিল। আমার সমস্যার কারণে প্রেম হয়নি। ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলবেন প্লিজ। বাবা মায়ের ভাঙা সম্পর্কের জেরেই হয়তো প্রেম, বিয়ে এগুলোর ওপর আস্থা নেই আমার। ঈশিতা জানতেন এই কথা? জানত, সেজন্যই শেষমেশ মধুজিৎকে বিয়ে করতে রাজি হয়। ঈশিতা বিয়ে, সংসার, সন্তান এসব চাইতো, আমি সেগুলো দিতে পারতাম না। আপনি কি ঈশিতাকে কালিম্পংয়ে আসার জন্য জোরাজুরি করেছিলেন? না, ও নিজেই আসে। সম্ভবত আমাদের সম্পর্কটাকে শেষবারের মতো বুঝে নিতে চাইছিল। আমাকে বলেছিল আমি চাইলে বিয়ে ভেঙে দেবে। তো আপনার সিদ্ধান্ত কি বদলেছিল? বিয়ে আমার জন্য নয় বলেছিলাম আবারও। আর তানিয়া? তানিয়া এটাও জেনেছেন। দেখুন, মেয়েরা আবেগের ফানুষ। হ্যাঁ, তানিয়াও বোধ করি আমাকে। আপনি তো পুরুষ হিসেবে বেশ ভাগ্যবান রণজয়। না মানে, মেয়েরা আপনার জন্য একেবারে পাগল। মল্লিকার গলায় অনিচ্ছাকৃত শ্লেষ খেলল। ছেলে মানুষ সব, জীবনের সত্যিকারের ক্রাইসিস সম্পর্কে অজ্ঞ। আপনাকে বলি, আমার বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। খুব কষ্ট পেয়ে মা মারা যান। আমি ভাবি কি জানেন তো, আমি তো ওই বাবারই ছেলে। আমিও যদি স্ত্রীকে কষ্ট দিই, তাড়িয়ে দিই বাড়ি থেকে। দেখুন, অপরাধ জগতে এই জাতীয় মানসিক সমস্যার শিকার যারা, তাদের মুখোমুখি আমি কিন্তু অনেকবারই হয়েছি। বাবার দুষ্কর্মের বোঝা ছেলে বয়ে নিয়ে চলেছে, যার জন্য ছেলে স্বাভাবিক জীবনের রূপ রস থেকে নিজেকে বঞ্চিত করে রাখছে আজীবন। তবে এক্ষেত্রে আমার ধারণা, আপনি যেহেতু আপনার মায়ের কষ্টটা বোঝেন, হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনো অন্যায় নাও করতে পারেন। হ্যাঁ, মনোবিদদের ধারণা আমার মধ্যে দ্বৈত সত্তা কাজ করছে। চিকিৎসা চলছে এই জন্য। পরশু ঈশিতা এত সব জানার পর আমার অধ্যায়টি বন্ধই করেছিল মনে হয়। তবে তানিয়া কিছুতেই মানছে না, বোঝাতেই পারছি না। ও যে এত জেদি আমি জানতাম না। অথবা আপনাকে হয়তো প্রচণ্ড ভালোবাসে। দেখুন রণজয়, ভালোবাসা কিন্তু কখনো কখনো বিচারের ধার ধারে না। প্রায় নিজেরই বয়সে এক যুবককে জ্ঞান দিয়ে ফেলে লজ্জিতই হয় মল্লিকা। রণজয়ের মুখের কঠিন রেখাগুলো সামান্য শিথিল হলে চশমার পেছনের দৃষ্টিটাও কুয়াশায় নরম হয়। জানলা দিয়ে পাহাড়ের শাড়ির ওপর চোখ রেখে বলে, পুলিশ সম্পর্কে দেখছি আমার ধারণা ভুল ছিল। মল্লিকা একটু অপ্রস্তুত হাসে। ঘর ছাড়ে রণজয়। বুঝলে ওয়াটসন, রণজয় বলছে মেসেজ করেনি। তবে কি মধুজিৎ করেছিল? মধুজিৎই কি ট্রি হাউসে গিয়েছিল? কিন্তু তানিয়ার মতে প্রেমিক পুরুষটি ঈশিতাকে ধাক্কা দেয়নি। তাহলে মধুজিৎ নামলে রণজয় কি পরে পরেই যায় ট্রি হাউসে? ধস্তাধস্তি হলো দুজনের মধ্যে, তারপর ঈশিতাকে, না না, ধস্তাধস্তির পরে কি ঈশিতাকে ধাক্কা মেরে ফেলে? কিন্তু কেন? ঈর্ষা? কারেক্ট ওয়াটসন, কারেক্ট। ভাবো, রণজয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ঈশিতার। হঠাৎ ঈশিতা অন্য পুরুষের দিকে মোড় ঘুরলে রণজয়ের পক্ষে সেটা কি মেনে নেওয়া সহজ, স্বাভাবিক? আবার ভালোবাসে বলে রণজয়কে বাঁচাতে তানিয়া কি জেনে শুনে মধুজিতের দিকে সন্দেহের তীর ঘোরাচ্ছে? কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, ভগবানই জানেন। এদিকে রণজয় গল্পে আরও একটা গিঁট পাকালো। দ্বৈত সত্তা, ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। কিন্তু এই রণজয়ই বা কতটা বিশ্বাসযোগ্য? ভালো মানুষের ভেকের নিচে আর একটা অচেনা মানুষ কি লুকিয়ে থাকতে পারে না?
আচ্ছা, সবাই তো একে একে কনফেস করলো, হবু বরটি কি বলেছেন? হবু বড় সহজপাত্র নন। আমি ডেকেছিলাম কিন্তু মধুজিৎ আসেননি। বলল পুলিশকেই নাকি যা বলার বলেছে। সেই রাতে সে নাকি ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল, আর ওর মতে এটা একটা দুর্ঘটনাই। নিচে নামতে গিয়ে নাকি মাথা ঘুরে পড়ে গেছে ঈশিতা। মধুজিৎ মেসেজ করেছিল কি না? পড়েনি বলেই ধরতে হবে, কারণ পুলিশকে সেই বিষয়ে কিছু জানায়নি। এখন মন্দ ভালোর দ্বন্দ্বে অশান্ত মনা রণজয়কে নিয়েই চিন্তায় পড়ে গেলাম। দ্বৈত সত্তা ক্যান বি ডেঞ্জারাস। শোকের কালো মেঘকে আরও গাঢ় করে ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমেছে। বেশ কনকনে ঠান্ডা। সন্ধেবেলায় ইন্সপেক্টর ছেত্রী হোটেলের বাসিন্দাদের ডেকে বসালেন ডাইনিং হলে। ঈশিতার মাকে দেখছি না শুধু। চোখ বুলিয়ে বলেন ছেত্রী। মাকে সামলানো যাচ্ছে না, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বলেন ঈশিতার দাদা বেদনার্ত ঈশান। বাবা নির্মলবাবু নিশ্চুপ বসা। সোফিয়া দৃশ্যত ক্লান্ত। 4 বন্ধু চুপচাপ। তানিয়া এখনো স্তব্ধ। মধুজিৎ দৃশ্যত ভাবিত, বসেওছে আলাদা। আপনাদের সকলকে আর ইন্সপেক্টর মল্লিকাকে কেসটার ব্যাপারে সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেরই বুকিং ক্যান্সেল করছে, তাই উদ্বিগ্ন সোফিয়ার স্বার্থে তদন্তের দ্রুত নিষ্পত্তি বাঞ্ছনীয়। তবে অনভিজ্ঞ সোফিয়াকে আরও সাবধানতা অবলম্বনের পরামর্শ রইল। ট্রি হাউসটা একেবারেই নিরাপদ নয়। সিসিটিভির ব্যবহার আরও বেশি হওয়া বাঞ্ছনীয়। আপাতত তদন্তের খাতিরে ঈশিতার দেহটি সংরক্ষিত রয়েছে। রাত 10টায় মধুজিৎ পারিজাতে পৌঁছলেন। রাইট সোফিয়া? রাইট। তারপর মধুজিৎ উঠলেন অ্যানেক্স বিল্ডিংয়ে। পাশের মেন বিল্ডিংয়ের একতলার সুইটে 3টি মেয়ে। বাদশাহ মদনবাবুরা তাদেরই পাশাপাশি 2টি ঘরে। দোতলার একটা ঘরে সুমন ও রণজয়। পাশের ঘরে মল্লিকা আর শালমলী ম্যাডামরা। সুমন সেই রাতে মেয়েদের সুইটেই ছিলেন। রাত 11:10 ঈশিতার ইনবক্সে প্রথম মেসেজ আসে। তথ্যটি অজানা, তাই অনেকেই চমকে ওঠে। হ্যাঁ, ঈশিতার ছিটকে পড়া ফোনটি নিচের ভ্যালিতে অনেকটা দূরে ঝোপ থেকে অবশেষে উদ্ধার করা গেছে। মেসেজের কথাটা তানিয়া সত্যি বলেছিলেন, মেসেজ করেছিলেন। উদ্গ্রীব মুখগুলি জরিপ করেন ছেত্রী। মধুজিৎ, আপনি আগেই স্বীকার করা উচিত ছিল আপনার। আপনি ফোনটা পাওয়া যায়নি জেনে মিথ্যে বলেন। নিচের ঝোপে ঝাড়ে আপনাকে দেখা গেছে কিছু একটা খুঁজতে। কি ফোনটাই খুঁজছিলেন তো? সকলের দৃষ্টি এখন মধুজিতের উপর। মধুজিৎ মুখ ঢাকে হাতের তালুতে। ছেত্রীর ইশারায় মল্লিকা এবার সূত্র ধরে। মধুজিতের মেসেজে ঈশিতা চমকে ওঠেন, রেগেও যান। ভাবেন মধুজিৎ হয়তো সন্দেহবশত তার পিছু নিয়েছেন। মধুজিৎ জানান ঈশিতাকে প্রচণ্ড মিস করছিলেন, তাই তিনি ছুটে এসেছেন। ঈশিতাকে কাকুতি মিনতি করতে থাকেন রাতেই দেখা করার জন্য। সম্ভবত বন্ধুদের অগোচরে মেলামেশার সুবর্ণ সুযোগ মধুজিৎ ছাড়তে চাননি। মধুজিৎই হয়তো ট্রি হাউসের কথা বলেন। বিশ্বাস করুন, রাতে ওটাতে চড়া বারণ আমি জানতামই না। আর ঈশিতার ভার্টিগোর কথাটা একদমই খেয়াল ছিল না আমার। মধুজিতের কথায় ঈশিতার দাদা তিরস্কারে ঝেঁঝে ওঠে। ইডিয়েট, ইডিয়েট একটা। মল্লিকা কাটা ছেঁড়ার সুরে বলে, মধুজিৎ যে ট্রি হাউসে ঈশিতার সঙ্গে ছিলেন সেটাই তানিয়া দেখেন। কেবল মধুজিৎকে মনে করেন রণজয়। হোয়াট? ছিটকে ওঠে রণজয়। তানিয়ার এখন মুখ সাদা। সে বিড়বিড় করছে, ও মাই গড, মধুজিৎ যে এসেছে তা তো আমি জানতামই না। রণজয় আর ঈশিতাই ভেবেছিলাম। মধুজিৎ এবার মরিয়া হয়। একটু প্লিজ বিশ্বাস করুন আপনারা আমাকে, আমি ঈশিতাকে ধাক্কা দিইনি। ও বলেছিল জীবনে প্রথমবার উচ্চতার ভয় কাটিয়ে উঠেছে, খুব ভালো লাগছিল ওর তখন। আর ও বলেছিল একাই ফিরবে, কারণ দুজনকে একসঙ্গে কেউ দেখে ফেলুক সেটাও চায়নি। তাই আমি একাই রুমে ফিরে আসি। তানিয়া সেটাও বলেছেন, কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে,
তাহলে কিভাবে পড়ে গেলেন ঈশিতা? এদিকে ডেড বডির পজিশনিং বলছে উনি চিত হয়ে পড়েন। নিজে থেকে পড়লে সেটা হবার কিন্তু সম্ভাবনা কম। তার মানে অন্য কেউ সম্ভবত সেখানে আসেন। সকলে চুপ। মেঘ গর্জনের গম্ভীর আওয়াজকে পাশ কাটিয়ে মল্লিকা বলে, আচ্ছা রূপালী, আপনি কেন মাঝরাতে ঘর থেকে বেরিয়েছিলেন? আবারও চমকে ওঠে সকলে। রূপালী আবার জড়ালো কিভাবে? রূপালীর মুখ সাদা, নার্ভাসভাবে হড়বড় করে বলে, বিশ্বাস করেন, আমার হাজব্যান্ডের দস্তা হইতেছিল, একেবারে জলের মতো। পেটে জমের ব্যথা। দিদির ঘর থেকে মেডিসিন আনতে বাইরে আইছিলাম। সময়টা দেখেছিলেন? মদন কইল এত রাতে ওনাগো বিরক্ত করাটা খারাপ দেখায়। আমি মোবাইলে সময় দেখলাম 12:15। দিদি মোবাইলে সিরিয়াল দেখা 1:30টায় ঘুমায়। তাই রূপালী কাঁদো কাঁদো। ঘটনা কোন দিকে মোড় নেবে বুঝতে চেষ্টা করছে সকলে। রূপালী কি তাহলে কোনোভাবে জড়িত নাকি? দিদির থেকে মেডিসিন নিতে আপনার ঠিক কতটা সময় লাগে? ওই 5 মিনিট হইব। ফেরার সময় আপনি কি বারান্দা থেকে কাউকে তখন দেখেছিলেন? রূপালী প্লিজ খুব ভেবে বলুন। আগে ওনারে। আড়ষ্ট রূপালী আঙুল তুলে দেখায়। উনি লন বাইর কইরা গাছ ঘরটার পানে ছুটতেছিলেন। আমি তো অবাক, এত রাতে। আর ট্রি হাউসে? ট্রি হাউসে কি কেউ ছিলেন? রূপালী ঘাড় নাড়ে। একটা মেয়ে ছেলে ছিল, তাইতে খানিক নিশ্চিন্ত হইয়া ঘরে ঢুইকা পড়লাম। ধন্যবাদ রূপালী। আপনি যে সাহস করে এই ভাইটাল ইনফরমেশনটা শেয়ার করলেন, আপনি ভাবতেই পারবেন না এটা আমাদের তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। রূপালীর যদি 5 মিনিটও লাগে তার দিদির কাছ থেকে ওষুধ নিতে, তার মানে 12:20 উনি দেখেন ট্রি হাউসের দিকে একজনকে ছুটে যেতে। ইন্সপেক্টর ছেত্রী, ঈশিতার টাইম অফ ডেথ 12:25। তাহলে তানিয়া, রাগে হিংসায় পাগল হয়ে আপনি কি ছুটে গিয়ে ফেলে দিলেন আপনার বন্ধুকে? চাবুকের মতো আছড়ে পড়ে মল্লিকার প্রশ্ন। অভিযোগের তীরটির আচমকা অভিমুখ বদলে আতঙ্কিত সকলে অবিশ্বাসে চেয়ে আছে তানিয়ার দিকে। আমি? হ্যাঁ আপনি। রূপালীর সাক্ষ্য ছাড়াও ঈশিতার আঙুলে কয়েক গাছি লালচে চুলও পাওয়া গেছে, এবং ডিএনএতে নখের আঁচড় আর চুল কার সেটা কিন্তু প্রমাণ করা সম্ভব। সম্পূর্ণ পরাজিত তানিয়া আচমকা কান্নায় ভাঙে। বিকারগ্রস্তের মতো বলে, সারা জীবন ছেলেরা ঈশিতার প্রেমে পড়েছে, পাড়ায়, কলেজে, ইউনিভার্সিটিতে। আমাকে কেউ দেখতেই পেত না। রণজয়, তুইও আমাকে ভালোবাসিসনি। ঈশিতা মধুজিৎকে বিয়ে করতে রাজি হলে হাফ ছেড়ে বেঁচেছিলাম। ভেবেছিলাম এবার তোকে পাবো, তুই বুঝবি রূপই সব নয়। অথচ তুই ঈশিতাকে ডেকে নিলি ট্রি হাউসে। হ্যাঁ, আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম গাছের দিকে। ঈশিতা নেমে আসার মুখেই উপরে পৌঁছে আমি ওকে রণজয়ের সঙ্গে থাকার জন্য চর থাপ্পড় কিল খুশি মেরে খামচাতে থাকি। ঈশিতা বলছিল রণজয় ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে, রণজয় আসেইনি, মধুজিৎ এসেছিল। আমি বিশ্বাস করব কেন করব? মধুজিৎ কোথা থেকে আসবে? ভেবেছি নিজেকে বাঁচাতে ঈশিতা মিথ্যে বলছে। মধুজিৎ কি দরকার ছিল লুকিয়ে এসে আপনার এমন সারপ্রাইজ দেওয়ার? দেখুন তো আমি কত বড় ভুল করে ফেললাম। ছি ছি, তুই কি করে ঈশিতাকে ফেলে দিলি তানিয়া? ফেলিনি, বিশ্বাস কর। অবশ্য ভেবেছিলাম ধাক্কা মেরে ফেলে, পারিনি। ঈশিতা মরিয়ার মতো নিজেকে মারের হাত থেকে বাঁচাতে ছুটে পালাতে গেল, এবং সেই সময় তাড়াহুড়োতে পা হড়কে ব্যালেন্স হারিয়ে ফেললো। আমি ধরতে গিয়েছিলাম,
কিন্তু পারলাম না। শূন্য দৃষ্টিতে সামনের সাদা দেয়ালের দিকে চেয়ে থাকে তানিয়া। শোকার্ত নির্মলবাবু উঠে দাঁড়ান। হে ভগবান, তুই না ঈশার ছোটবেলাকার বন্ধু, আমার মেয়েটাকে ফিরিয়ে দে আমার মেয়েটাকে। অস্থির রণজয় আচমকাই উঠে দাঁড়ায়। আমার একটু খোলা বাতাস লাগবে, আমি কি বাইরে যেতে পারি? তানিয়া এগিয়ে গিয়ে রণজয়কে জাপটে কাতর স্বরে বলে, রণজয়, বিশ্বাস কর, আমি খুনি নই, আমি মারিনি। আমাকে কি জেলে নিয়ে যাবে? তুই আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব রণজয়, আমি মরে যাব। মল্লিকার চোখ জ্বালা করে ওঠে। সে শান্তভাবে বললে, মধুজিৎ তার বাগদত্তাকে চমক দিয়ে কিছুটা সময় সুখের জোয়ারে ভাসতে চেয়েছিলেন। সেটা কিন্তু একেবারেই দোষের নয়। উনি হয়তো জানতেন না, কিন্তু জেনে শুনে নিয়ম ভেঙে ঈশিতা যদি মাঝরাতে ট্রি হাউসে না উঠতেন, সম্ভবত আজ তিনি আমাদের মধ্যে বেঁচে থাকতেন। আসলে না, সতর্কতা মেনে চলার প্রয়োজনটা এখানেই। সন্দেহ, ঈর্ষা, রাগ মিলে মিশে তানিয়ার ক্রোধোন্মত্ত হয়ে ওঠা অবশ্যই অন্যায়। তাছাড়া বন্ধুকে মেরে ফেলার মতো ভয়ানক কুটিল ভাবনাকেও তার মন প্রশ্রয় দিয়েছিল, একথা তিনি স্বীকারও করেছেন। তদন্তের মোড় ঘোরাতে আমাকে মিথ্যে ঘটনা সাজিয়ে বলেছেন। আসলে ঈশিতার প্রতি তার দীর্ঘদিনের হিংসাকে তানিয়া বন্ধুত্বের মোড়কে সযত্নে ঢেকে রেখেছিলেন। ঈর্ষাকে পুষে রাখলে না, মানসিক স্বাস্থ্যে অসুস্থতা বাসা বাঁধে। আর তানিয়ার এই আচমকা বিস্ফোরণ সেটাই প্রমাণ করেছে। তানিয়া খুনি কিনা সে বিচার তো করবে আদালত। রণজয় দীর্ঘশ্বাস ছাড়ে। তানিয়া, ভালো মন্দ সব আমার তালগোল পাকিয়ে যাচ্ছে রে। সত্যি কি তুই নির্দোষ? তোর মুখের কথায় তো সেটা প্রমাণিত হবে না। কিসের থেকে কি হয়ে গেল? ঈশিতার মতো একটা মেয়ে। দুটি বিপরীত সত্তার টানা হ্যাচড়ায় বিদীর্ণ রণজয় আস্তে আস্তে বাঁ হাতে জড়ালো থরথরিয়ে কাঁপা অসুন্দর মেয়েটিকে। রণজয়ের বুকে মুখ লুকিয়েছে তানিয়া। রণজয়, আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। শালমলি দেখে সবই, বন্ধুর হাত ধরে বলে, চলো আমরা বাইরে যাই। রণজয় জানে এটা নন বেলেবল অফেন্স। মহিলা কনস্টেবলটি পায়ে পায়ে তানিয়ার দিকে এগোচ্ছে, আর রণজয় আঁকড়ে ধরা তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলছে, আমি উকিলের ব্যবস্থা করছি, আর কথা না, আমি আছি। কথাটা বলতে বড্ড দেরি করে ফেললে রণজয়। আলোয় আলোয় আকাশ যেন সোনা ঝরাচ্ছে। আকাশ নীল সমুদ্রের মতো অপার, আর দিগন্তে জলপরীর মতো শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা মেঘের ভেলায় ঝলমলিয়ে ভাসছে। বিদায়কালে শালমলিকে কালিম্পংয়ের শেষ উপহার। আকাঙ্ক্ষিত ছিল, তবু সন্তুষ্টি এলো না শালমলির। মল্লিকার চোখের গহীন বিচ্ছিন্নতা তাকে ভাবাচ্ছে। হীরা গাড়ি নিয়ে প্রস্তুত। মল্লিকারা বেরোবার মুখে। উস্কো শুষ্ক রণজয় এসে দাঁড়ালো, চোখ লাল। সারা রাত বোধহয় ঘুমোয়নি। ফিরে যাচ্ছেন? হ্যাঁ। মল্লিকা সোজাসুজি তাকিয়েছিল পুলিশের নির্মোহ দৃষ্টিতে। আপনার নাম্বারটা একটু দিন, যদি ভবিষ্যতে। রণজয়ের ক্লান্ত স্বর বুকে ধাক্কা মারে পুলিশ মেয়েটির। কেন বলুন তো? পুলিশি পরামর্শ চাইবেন? কেন? পুলিশদের বন্ধু থাকে না? থাকে। আপনি কবে ফিরছেন কলকাতায়? তানিয়ার বাবা আসছেন, একটু সামনে দিয়ে ফিরব। রণজয়ও খানিকটা সামলে উঠেছে ভেবে মল্লিকা আশ্বস্ত হয়েছিল। বাউন্ডুলে উদাসীন, মানসিক ভারসাম্যহীন রণজয়কে বিপদে বটবৃক্ষের মতো
তানিয়ার আশ্রয়স্থল হয়ে উঠতে দেখে মল্লিকা আশান্বিত হয়। যাক, মানুষ তবে এখনো মানুষই আছে। গাড়ি পাহাড় বেয়ে নামছে। মল্লিকা চলন্ত গাড়ির জানলা দিয়ে দেখে গোলাপি চেরি গাছটি ডালে ডালে ফুল ফুটিয়ে আপন সৌন্দর্যে বিভোর। দেখো শালু, চেরি ফুলগুলোর যেন শুধু ফোটার আনন্দেই ফুটে ওঠা, কোনো চাওয়া পাওয়ার অঙ্ক নেই, জটিলতা নেই। জানো শালু, জীবন বড় সুন্দর। মানুষকে জানা, বোঝা আর ভালোবাসার জন্যেই তো বাঁচা, বেঁচে থাকা। সুগন্ধি আনন্দে তীর তীর কাঁপে মল্লিকা। জীবনে এই প্রথমবার। FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন ডক্টর সুচিস্মিতা দেবের লেখা রহস্য গল্প কালিম্পংয়ে কেলেঙ্কারি। গল্পের কথক রাজীব, গল্পের সূত্রধার সৌমি, পুলিশ অফিসার মল্লিকার চরিত্রে দেবলীনা, বাংলাদেশি পুরুষ বাসু, বাংলাদেশি মহিলা মহুয়া, রূপালী অপরূপা, শালমলী সুনন্দা, সোফিয়া অভিপ্সা, তানিয়া দেবারতী, রণজয় আত্রেয়, সুমন অমরজিৎ, রনিতা শ্রেয়া, মধুজিৎ অনির্বাণ, ইন্সপেক্টর ছেত্রী সুদীপ্ত, নির্মল বাবু উজ্জ্বল এবং ঈশানের ভূমিকায় অরিজিৎ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।